হ্যালো স্টুডেন্ট, লেসন অ্যাডটেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পাশে আছি তোমাদের অপূর্ব স্যার। আজকের ক্লাসের টপিক হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। আমরা গত ক্লাসে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা পড়েছিলাম, সেখানে রাদারফোর্ড নিউক্লিয়াসের অস্তিত্বটা শনাক্ত করেছিল। সেই শনাক্তের উপর ভিত্তি করে রাদারফোর্ড তার পরমাণু মডেলটি উপস্থাপন করেছে। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটু খেয়াল করে দেখো। দেখো এই যে পরমাণুর কি দেখতে পাচ্ছ, সেন্টারে আছে কি নিউক্লিয়াস এবং এটা হচ্ছে কি তার কক্ষপথ। পরমাণুর সেন্টারে আছে নিউক্লিয়াস এবং এটা হচ্ছে তার কক্ষপথ। কক্ষপথে কি দেখতে পাচ্ছ? কক্ষপথে একটি ইলেকট্রন দেখতে পাচ্ছ। ভালোভাবে খেয়াল করে দেখো, পরমাণুর কক্ষপথে কি আছে? একটি ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটার কক্ষপথের বাহিরের দিকে একটা কেন্দ্র বহির্মুখী বল আছে এবং কক্ষপথের সেন্টারে মানে নিউক্লিয়াসের দিকে একটি কি আছে? কেন্দ্রমুখী বল আছে। আমরা জানি যে বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘূর্ণনরত থাকে তার কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল কাজ করে এবং কি স্যার তার স্পর্শক বরাবর একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করে। তুমি খেয়াল করে দেখো, এখানে সেই সেম কাজটাই হচ্ছে। কক্ষপথের দিকে ইলেকট্রনের একটি কেন্দ্রমুখী বল কাজ করতেছে এবং কক্ষপথের বাহিরে মানে স্পর্শক বরাবর একটা কেন্দ্র বিমুখী বল কাজ করছে। দেখো এই রাদারফোর্ড পরমাণু মডেলটা আবারও খেয়াল করে দেখো, এটা এখানে কি দেখতে পাচ্ছ তুমি? এটা হচ্ছে পরমাণুটার কক্ষপথ এবং পরমাণুর অভ্যন্তরে কি আছে? নিউক্লিয়াস আছে। এই কক্ষপথের মাঝে আছে ইলেকট্রন। এই ইলেকট্রনের একটা কেন্দ্রমুখী বল আছে এবং একটা কি আছে? কেন্দ্রের বাহিরে মানে কক্ষপথের স্পর্শক বরাবর একটি কেন্দ্র বহির্মুখী বল আছে। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা ব্যাখ্যাটা একটু দেখে ফেলি। এক নম্বর ব্যাখ্যায় উনি কি বলেছে যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুটাকে নিউক্লিয়াস বলতেছে। আবারও বলছি, খেয়াল করো, উনি বলেছে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু আছে। যেই বস্তুটাকে কি বলতেছে? নাম দিয়েছে হচ্ছে নিউক্লিয়াস। তুমি মডেলটা খেয়াল করে দেখো। হ্যাঁ, পরমাণুর কেন্দ্রে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তু আছে, যেটা আমরা প্রথমেই বলে এসেছিলাম। এই বস্তুটাকেই বলতেছে যে নিউক্লিয়াস। দেখো এই পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। উনি কি বলছে যে এই পরমাণুর মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তনটি হচ্ছে অতি নগণ্য। আমি আবারও বলছি, একটু খেয়াল করো। এক নম্বর পয়েন্টে কি বলেছে যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু আছে। যে ভারী বস্তুটা হচ্ছে কি নিউক্লিয়াস। দেখো আমরা কি জানি, এই নিউক্লিয়াসের অভ্যন্তরে কি থাকে? নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। আমরা জানি যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। এবং কক্ষপথের কি আছে? কক্ষপথে আছে ইলেকট্রন। সেই ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে তুমি বুঝতেই পারছো যে পরমাণুর যে পরিমাণ ভর আছে সেই ভরটা কিন্তু তার নিউক্লিয়াসের ভেতরেই আছে। এই জন্য উনি বলেছে কি যে এই ভারী বস্তুটা হচ্ছে নিউক্লিয়াস। আবার একটু খেয়াল করে দেখো, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুটাকে নিউক্লিয়াস বলেছে। হ্যাঁ, এই পরমাণুর মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তনটা হচ্ছে অতি নগণ্য। এই পরমাণুর মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তনটি হচ্ছে অতি নগণ্য। এই জন্য রাদারফোর্ড তার পরমাণু মডেলের আরেকটি নাম দিয়েছিল কি? নিউক্লিয়ার মডেল। কেন নিউক্লিয়ার মডেল নাম দিয়েছিল? কারণ তার মডেলে নিউক্লিয়াসের অস্তিত্ব বলতে একটা কথা আছে। হ্যাঁ, তার মডেলে নিউক্লিয়াসের অস্তিত্ব বলতে একটা কথা আছে। এজন্য সে তার মডেলটার একটা নাম দিয়েছিল নিউক্লিয়ার মডেল। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু কি? বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণুতে যতগুলো প্রোটন থাকে, বলেছে কি পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে কক্ষপথে ঘূর্ণায়মান ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। আবারও বলছি শোনো, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, কারণ পরমাণুতে যতগুলো প্রোটন থাকে কক্ষপথে ঘূর্ণায়মান ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। দেখো এখানে খেয়াল করো যে এই পরমাণুতে প্রোটন কয়টা ছিল? একটা ছিল। কক্ষপথেও কিন্তু কি আছে? একটা ইলেকট্রন আছে। প্রোটন হচ্ছে, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট সামগ্রিকভাবে। এই জন্যই বলা হয়েছে যে
পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, মানে পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে কক্ষপথে ঘূর্ণায়মান ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে, মানে প্রোটন ও ইলেকট্রনের চার্জ এখানে সমান হয়ে যাচ্ছে, বিপরীতমুখী হয়ে যাচ্ছে, এই জন্যই বলতেছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর পয়েন্টটা খেয়াল করে দেখো, এখানে বলেছে যে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণায়মান থাকে। বলেছে কি পরমাণু সৌরজগতে সূর্যের চারদিকে, উনি এখন তার পরমাণুটাকে সৌরজগতের সাথে তুলনা করেছে। উনি বলতেছে যে পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে সেটা হচ্ছে সৌরজগতের সূর্য, এবং কক্ষপথে ইলেকট্রনটা আছে সেটাকে তিনি গ্রহের সাথে তুলনা করেছে। বুঝতে পারছো, উনি পরমাণুর নিউক্লিয়াসটাকে বলেছে সৌরজগতের সূর্য, এবং কক্ষপথে যে ইলেকট্রন আছে সেটাকে বলতেছে গ্রহসমূহ। এই জন্য উনি বলেছে যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরে, পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেম একইভাবে ঘুরতেছে। আবারও বলছি, একটু খেয়াল করো, রাদারফোর্ড তার 3 নম্বর পয়েন্টে বলেছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে একইভাবে ঘুরছে। দেখো এই যে বলেছে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো, মানে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ কক্ষপথে যেভাবে ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে সেম সতত ঘূর্ণায়মান রয়েছে। দেখো এই ঘুরতে থাকা ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল, ঘুরতে থাকা ইলেকট্রনের এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, এটা ধরে নাও পরমাণুর এই নিউক্লিয়াসটা হচ্ছে কি সূর্য, এই আর ইলেকট্রনটা হচ্ছে গ্রহ। সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরে, পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একইভাবে ঘুরে। এই ঘুরতে থাকা ইলেকট্রনের যে কেন্দ্র বহির্মুখী বল আছে, মানে কক্ষপথের স্পর্শক বরাবর যে কেন্দ্র বহির্মুখী বল আছে, এবং ইলেকট্রন ও নিউক্লিয়াসের যে কেন্দ্রমুখী বল আছে, এই দুটো বল পরস্পর সমান। আবারও বলছি শোনো, ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল এবং ইলেকট্রন ও নিউক্লিয়াসের কেন্দ্রমুখী বল পরস্পর সমান বলতেছে। কেন বলতেছে দেখো, সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরে, পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেম ভাবে ঘুরে। এই জন্যই উনি বলেছে কি যে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণায়মান রয়েছে। এই ঘুরতে থাকা ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল এবং ইলেকট্রন ও নিউক্লিয়াসের কেন্দ্রমুখী বল সমান। মানে সৌরজগতের এটা হচ্ছে কি নিউক্লিয়াসটা, আমি আবারও বলছি একটু শোনো, এই পরমাণুর নিউক্লিয়াসটাকে উনি বলেছে যে সৌরজগতের সূর্য, এবং কক্ষপথের ইলেকট্রনটাকে বলেছে যে সৌরজগতের গ্রহসমূহ। পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেভাবে ঘুরে, উনি সেম ভাবে বলেছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেভাবে ঘুরে, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো একইভাবে ঘুরে। এই ঘুরতে থাকা ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল এবং ইলেকট্রন ও নিউক্লিয়াসের কেন্দ্রমুখী বল পরস্পর সমান। উনি 3 নম্বর ব্যাখ্যায় এই কথাটাই বলেছে। হ্যাঁ, যদিও এই কথাটা উনি মোটামুটি এখানে ম্যাক্সিমাম কথা একটু ভুল ব্যাখ্যা দিয়েছে, আমরা সেটাও সংশোধনটা একটু জেনে নিব। দেখো এই জন্য উনি তার মডেলের আরেকটা নাম কি দিয়েছিল সোলার সিস্টেম অ্যাটম মডেল বা সৌর মডেল, কারণ উনি তার মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করেছিল। এই জন্য তার মডেলের আরেকটা নাম দিয়েছে সোলার সিস্টেম অ্যাটম মডেল বা সৌর মডেল। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো দেখব, বা উনি তার মডেলে কি কি ভুল ব্যাখ্যা দিয়েছিল সেগুলো একটু আমরা জানতে চেষ্টা করব। 1 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে কি ভুল সীমাবদ্ধতা। উনি গ্রহগুলোর সাথে যে ইলেকট্রনের তুলনা দিয়েছিল সেটা সঠিক হয়নি, কারণ ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, গ্রহগুলো চার্জবিহীন। আবারও বলছি শোনো, রাদারফোর্ড বলেছিল যে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলো যেভাবে ঘুরে, পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে একইভাবে ঘোরে।
রাদারফোর্ড তার মডেলে এমন একটা ব্যাখ্যা দিয়েছিল যেটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? কারণ সৌরজগতের যে গ্রহগুলো আছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ চার্জবিহীন, তাদের কোনো চার্জ নেই, কিন্তু ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট। গ্রহগুলোর চার্জ নেই কিন্তু ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এই জন্যই বলা হয়েছে কি উনি তার মডেলে যে সৌরজগতের সাথে ইলেকট্রনের তুলনা দিয়েছিল যেটা একদম সম্পূর্ণ ভুল। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর পয়েন্টটা দেখো, কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে এ মডেল কোনো ধারণা দিতে পারেনি। কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে এ মডেল কোনো ধারণা দিতে পারেনি। রাদারফোর্ড তার মডেলে শুধু বলেছিল যে ইলেকট্রনগুলো যে পথে ঘুরে সেটা হচ্ছে তার কক্ষপথ এবং পরমাণুর অভ্যন্তরে থাকে নিউক্লিয়াস, কিন্তু এই কক্ষপথের আকার এবং আকৃতি কেমন সেটা কিন্তু রাদারফোর্ড তার মডেলে উল্লেখ করেনি। তাই এজন্য এটাকে একটা ভুল পয়েন্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যে 2 নম্বর পয়েন্টটা দেখো, যে কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা এ মডেল দিতে পারেনি। রাদারফোর্ড শুধু বলেছিল কি সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরে, পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেম ভাবে ঘুরে, কিন্তু ইলেকট্রনের যে কক্ষপথ আছে সেই কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে রাদারফোর্ড কিছু বলতে পারেনি। তাই এটাকেও তার ভুল পয়েন্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দেখো, কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা এ মডেল দিতে পারেনি। 1 নম্বর পয়েন্টে আমরা কি পড়েছিলাম, যে গ্রহগুলোর সাথে ইলেকট্রনের তুলনা সঠিক হয়নি, কারণ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কিন্তু গ্রহগুলো চার্জবিহীন। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কি কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে এই মডেল মানে রাদারফোর্ডের পরমাণু মডেল কোনো ব্যাখ্যা দিতে পারেনি। 3 নম্বর পয়েন্টটা খেয়াল করো। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে বলেছে কি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিভ্রমণ করে, মানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ঘুরে তার কোনো উল্লেখ এ মডেলে নেই। আবারও বলছি খেয়াল করো, একাধিক ইলেকট্রন বিশিষ্ট মানে পরমাণুতে যদি একাধিক ইলেকট্রন থাকে, হ্যাঁ, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিভ্রমণ করে। দেখো, তার মডেলে একটা ইলেকট্রন ছিল, তাই তো? এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছিল। যদি কি থাকে ভাই, যদি একাধিক ইলেকট্রন থাকে মানে একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণু থাকতো, মানে হাইড্রোজেন ব্যতীত অন্যগুলো যদি থাকতো, তাহলে কি হতো যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে এই ইলেকট্রনগুলো, এই একাধিক যদি ইলেকট্রন থাকতো, এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে কিভাবে ঘুরতো সেটার কোনো ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারেনি। তাই এটাকেও তার ভুল বা সীমাবদ্ধতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দেখো 4 নম্বর পয়েন্টটা দেখো, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কি বিজ্ঞানী ম্যাক্সওয়েলের আলো সম্পর্কীয় তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে কি বলেছে, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের আলো সম্পর্কীয় তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো আধান বৃত্তাকার পথে ঘুরতে থাকলে, মানে কোনো আধান বা চার্জ যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তা কি করবে, তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে, মানে তা ক্রমাগত শক্তি ছেড়ে দিবে। শক্তি ছেড়ে দিলে কি হবে, তার আবর্তন চক্র মানে ঘূর্ণনের যে পথটা ছিল সেটা হবে ধীরে ধীরে কমে যাবে। আবারও বলছি খেয়াল করো, বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার আলো সম্পর্কীয় তড়িৎ চুম্বকীয় তত্ত্বে প্রমাণ করেছিল যে কোনো আধান যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, কোনো আধান বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে কমে যাবে। খেয়াল করো, ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী বলেছে যে কোনো আধান যদি, মনে করো এখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, হ্যাঁ, ঘুরতে থাকলে কি হবে, এইটা হচ্ছে নিউক্লিয়াস। ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তা ক্রমাগত কি করবে, শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করতে করতে কি হবে, তার আবর্তন চক্র ধীরে ধীরে কমে যাবে, যেটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছে তার আলো সম্পর্কীয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গে। দেখো, এই ইলেকট্রন কক্ষপথে ইলেকট্রনরা যদি বারবার ঘুরতে থাকে তাহলে কি করবে, সে তার শক্তিটা ছেড়ে দিবে। শক্তি ছেড়ে দিলে কি হবে, ইলেকট্রনের কক্ষপথের যে আকার ছিল ওটা ধীরে ধীরে কমে যাবে। ধীরে ধীরে কমে গেলে কি হবে, আবর্তন চক্র ধীরে ধীরে কমে গিয়ে এই কক্ষপথে থাকা ইলেকট্রনটা একসময় নিউক্লিয়াসে পতিত হবে। বিজ্ঞানী ম্যাক্সওয়েল আলো সম্পর্কীয় তড়িৎ চুম্বকীয় তত্ত্বে এটাই প্রমাণ করেছিল। কি করেছিল, কোনো আধান যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তা ক্রমাগত শক্তি ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কি হবে, একটা সময় সেন্টারে চলে আসবে। তুমি এখন একটু চিন্তা করে দেখো, রাদারফোর্ড কি বলেছিল যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরে, পরমাণুতেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেম ভাবে ঘুরতে থাকে। কিন্তু ম্যাক্সওয়েল বলেছে যে কোনো আধান যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে, মানে সে শক্তি ছেড়ে দিবে। যদি শক্তি ছেড়ে দেয় তাহলে ইলেকট্রনের আবর্তন চক্র ধীরে ধীরে কমে যাবে।
ধীরে ধীরে কমে গেলে কি হবে, এই কক্ষপথে থাকা এই ইলেকট্রনটা একসময় নিউক্লিয়াসে পতিত হয়ে যাবে। দেখো এটাই বলেছে, ফলে আবর্তনশীল ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহ ক্রমশ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে পতিত হবে। এই কক্ষপথে যে ইলেকট্রনটা ছিল সেটা শক্তি হারাতে হারাতে কি করবে, এই কক্ষপথের ইলেকট্রনটা হবে কি, এই কক্ষপথের ইলেকট্রনটা শক্তি হারাতে হারাতে একটা সময় নিউক্লিয়াসে পতিত হয়ে যাবে। এই যে এই কথাটা বলেছে, ফলে আবর্তনশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সমূহ ক্রমশ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে পতিত হবে। এবার তুমি একটু চিন্তা করে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ইলেকট্রনটা ছিল সেটা যদি ক্রমাগত শক্তি বিকিরণ করতে করতে নিউক্লিয়াসে এসে পতিত হয়, তাহলে কি রাদারফোর্ড পরমাণু মডেলের কোনো অস্তিত্ব থাকবে? কখনোই সম্ভব নয় এটা। হ্যাঁ, এটা অস্তিত্বটা কখনোই থাকবে না। দেখো আবারও তুমি একটু খেয়াল করো, দেখো কোনো আধান যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করতে করতে তার আবর্তন চক্র ধীরে ধীরে কমে যাবে। আবর্তন চক্র যদি কমে যায় তাহলে কি হবে, কক্ষপথে থাকা যে ইলেকট্রনটা ছিল এটা একসময় নিউক্লিয়াসে এসে পতিত হবে। রাদারফোর্ড পরমাণু মডেলের ইলেকট্রনটি যদি নিউক্লিয়াসে এসে পতিত হয় তাহলে নিশ্চয়ই রাদারফোর্ড পরমাণু মডেলের অস্তিত্ব বলতে কিছু থাকবে না। এই জন্য বলেছে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা হবে। মানে কি, রাদারফোর্ড পরমাণু মডেলের যে কক্ষপথে ইলেকট্রনটি ছিল সেটি যদি ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে এসে পতিত হয় তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের কোনো অস্তিত্ব থাকবে না। মানে বিজ্ঞানী ম্যাক্সওয়েল যে ব্যাখ্যাটা দিয়েছিল আলো সম্পর্কীয় তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, তার ব্যাখ্যাটা হচ্ছিল শতভাগ সঠিক। মানে ওনার ব্যাখ্যাটা হচ্ছে কি একদম নির্ভুল ব্যাখ্যা, ঠিক আছে। তাই দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা হবে, অথচ পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রন সমূহের নিউক্লিয়াসে পতন কখনোই ঘটে না। মানে কি ম্যাক্সওয়েল বলেছে পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, মানে ইলেকট্রন গুলোরও নিউক্লিয়াসে পতন এটাও কখনো সম্ভব না। কিন্তু রাদারফোর্ড বলেছিল যে এইভাবে যদি রাদারফোর্ড বলেছিল যে ইলেকট্রনগুলো এই কক্ষপথে শুধু ঘুরতে থাকবে, কিন্তু ম্যাক্সওয়েল বলেছে যে কোনো আধান যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে। মানে কোনো আধান যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে, মানে তার আবর্তন চক্র ধীরে ধীরে কমে যাবে। ধীরে ধীরে কমে গেলে কি হবে, একটা সময় এই কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াসে এসে পতিত হবে। দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের এই ইলেকট্রনটি যদি নিউক্লিয়াসে এসে পতিত হয় তাহলে নিশ্চয়ই রাদারফোর্ড পরমাণু মডেলের অস্তিত্ব বলতে কিছু থাকবে না। এই জন্যই বলেছে এই মডেলটি একটি তখন অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে, অর্থাৎ পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রন সমূহের নিউক্লিয়াসে পতন কখনোই ঘটে না। আবারও বলছি, একটু খেয়াল করো, রাদারফোর্ড শুধু বলেছিল যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যেভাবে পরিভ্রমণ করে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একইভাবে ঘুরে। রাদারফোর্ড শুধু এই কথাটা বলেছিল, কিন্তু ম্যাক্সওয়েল বলেছে কি কোনো আধান যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তা ক্রমাগত কি করবে, তা ক্রমাগত শক্তি ছেড়ে দিবে। যদি সে ইলেকট্রন যদি শক্তি ছেড়ে দেয় তাহলে তার আবর্তন চক্র ধীরে ধীরে কমে যাবে এবং একটা সময় কি কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াসে চলে আসবে। দেখো রাদারফোর্ড পরমাণুর যে কক্ষপথের যে ইলেকট্রনটি ছিল সেটি যদি নিউক্লিয়াসে এসে পতিত হয় তাহলে নিশ্চয়ই রাদারফোর্ড পরমাণু মডেলের অস্তিত্ব বলতে কিছু থাকবে না। এই যে এই কথাটাই ম্যাক্সওয়েল বলেছে 4 নম্বর পয়েন্টে, এবং ম্যাক্সওয়েল যে কথাটা বলেছিল সেটা শতভাগ নির্ভুল কথা বলেছিল। হ্যাঁ, আর রাদারফোর্ড যে গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা দিয়েছিল এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন তুলনা দিয়েছিল। বুঝতে পেরেছ? দেখো 5 নম্বর পয়েন্টটা দেখো, 5 নম্বর পয়েন্টে বলেছে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো মডেল এই ব্যাখ্যা দিতে পারেনি। হ্যাঁ, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেল দিতে পারেনি। মানে পরমাণুতে ইলেকট্রনগুলো যখন ধাপান্তর ঘটে মানে শক্তির বিকিরণ ঘটে তখন কি হয়, সেই শোষিত বিকিরিত শক্তির জন্য কি হয়, একটা বর্ণালীর সৃষ্টি হয়, মানে আলোর সৃষ্টি হয়। দেখো রাদারফোর্ড পরমাণু মডেল তো এখানে 4 নম্বর পয়েন্টে একদম সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে দেওয়া হয়েছে। মানে এই মডেলে কি থাকবে না, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো ব্যাখ্যাই থাকবে না, এই মডেল দিতেই পারেনি। বুঝতে পেরেছো? আবারও একটু খেয়াল করো যে ইলেকট্রন গুলো যখন কি শক্তি ছেড়ে দিবে তখন বিকিরণ করবে তখন কি হবে, একটা বর্ণালীর সৃষ্টি হবে, আলোর সৃষ্টি হবে। হ্যাঁ, এই যে এটাই বলেছে এই 5 নম্বর পয়েন্টে। আমরা নিলস বোরের পরমাণু মডেলে এই বর্ণালী সম্বন্ধে আর বিস্তারিত জানতে চেষ্টা করব। হ্যাঁ, আশা করি তোমরা রাদারফোর্ড পরমাণু মডেলে যে সীমাবদ্ধতা আছে তোমরা সেগুলো বুঝতে পেরেছো। ধন্যবাদ।